একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে যে লেসন সেটি হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 3 থেকে সেল কেমিস্ট্রি। এখান থেকে আমি স্পেসিফিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেলুলোজ রোল অফ কার্বোহাইড্রেট। একাদশ শ্রেণীর জন্য 34তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 96তম লেকচার। তোমরা মনোযোগ সহকারে শুনবে। সেলুলোজ সম্পর্কে আলোচনা করব শুরুতেই, তারপরে হলো কার্বোহাইড্রেট পড়িয়ে শেষ করব। সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদ দেহ গঠন করে, অর্থাৎ প্ল্যান্ট বডি ফর্ম করতে হলে সেখানে যে অন্যতম একটি উপাদান সেটি হচ্ছে সেলুলোজ, অন্যতম উপাদান, এবং এটি একটি কার্বোহাইড্রেট। উদ্ভিদের কোষ প্রাচীর সেল ওয়াল যেটি সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে, যে আলফা বিটা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ বা ফ্রুক্টোজ এবং 1,4 বন্ধন, এগুলি সম্পর্কে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি ক্রমান্বয়ে বলে গেছি। সেই ক্লাসগুলো দেখলে এটা বুঝতে আর তোমাদের অসুবিধা হবে না। উদ্ভিদের অবকাঠামো নির্মাণে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ দেহে যেহেতু কোনো কঙ্কাল নেই, সেহেতু উদ্ভিদের ভার বহনের দায়িত্ব পালন করে সেলুলোজ। তুলায় সেলুলোজের পরিমাণ 94%। এগুলো এমসিকিউর জন্য লাগবে। লিনেনে 90%, তন্তুকোষে 90% এবং কাঠে 60%, তৃণলতায় 30 থেকে 40%, আর জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70% থাকে। পরের স্লাইড কি বলছে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেলুলোজ ঘন সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হাইড্রোলাইসিস মানে কি আদ্র বিশ্লেষণ, এটা অ্যাসিড সহযোগে করা যায়, ক্ষারীয় উপাদান সহযোগে করা যায় এবং এনজাইম সহযোগেও হাইড্রোলাইসিস করা যায়, অর্থাৎ ভাঙন। লাইসিস শব্দের অর্থ ভাঙন, বিশ্লিষ্ট করা। হাইড্রো কথাটা এক অর্থে আদ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস করে গ্লুকোজে পরিণত করা যায়। মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে, উইথিন ব্র্যাকেটে লিখেছি, যেমন মুখ, গহ্বর, পাকস্থলী ও অন্ত্র। এখানে সেলুলেজ খেয়াল করে, একটা হচ্ছে সেলুলোজ, একটা হচ্ছে সেলুলেজ। সেলুলেজটা হচ্ছে এনজাইম আর সেলুলোজটা হচ্ছে এনজাইমটা যেই পদার্থের উপর কাজ করে, সাবস্ট্রেট আর কি। মানে সেলুলোজটা তো কার্বোহাইড্রেট, যখন এনজাইম যে পদার্থের উপর কাজ করে সেটাকে আমরা সাবস্ট্রেট বলছি। সেলুলোজ এনজাইমের উপর কাজ করে সেলুলেজ এনজাইম। এনজাইমের নামগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এনজাইমের যে নামকরণ সেখানে দেখা গেছে মানে যে পদার্থের উপর কাজ করে সেটার নামের সাথে সচরাচর এস যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। সেলুলোজ থেকে সেলুলেজ। সেলুলেজ এনজাইম না থাকায় সেলুলোজ পদার্থ হজম হয় না মানুষের ক্ষেত্রে। তবে সেলুলোজ গরু ছাগলে পুষ্টি হিসেবে কাজ করতে পারে। বস্ত্র ও আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান সেলুলোজ, তাই মানব সভ্যতায় এর অবদান অপরিসীম। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ বিরাজ করে সেলুলোজ। দেখো সেলুলোজের গঠনটা দেখিয়েছি, এটা তোমাদের টেক্সট বুকে আছে, তোমরা ওখান থেকেই দেখে নিবা। মূলত মনোস্যাকারাইড একটির সাথে আরেকটি যুক্ত হয়ে কি করে সেলুলোজ গঠন করে। এগুলো খুব বেশি একটা দরকার নেই, তোমাদের বই আছে যেটা আমি পড়াচ্ছি। এখান থেকে কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, প্রত্যেকটা লেকচার শেষে বলে দিয়েছি। যেমন এখান থেকে আসতে পারে স্টার্স সেলুলোজের পার্থক্য, মানুষ কেন সেলুলোজ হজম করতে পারে না, এইগুলো। তারপর এগুলো একটু দেখে নিও এমসিকিউ যদি আসে। এগুলো কেমিস্ট্রির জন্য দরকার, বায়োলজিতে খুব একটা প্রয়োজন নেই। সেলুলোজের ধর্ম। সেলুলোজ স্বাদবিহীন, গন্ধবিহীন। সেলুলোজ স্বাদহীন, গন্ধহীন, সাদা ও কঠিন জৈব রাসায়নিক পদার্থ। এটি পানিতে অদ্রবণীয় অবিজারক পদার্থ। আণবিক ভর 2 লক্ষ থেকে কয়েক লক্ষ। এটি মিষ্টি নয় এবং বিজারণ ক্ষমতাবিহীন। আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় না। এটি ফাইবার, তন্তু আর কি, ফাইবার সদৃশ এবং ও শক্ত। এটির কোনো পুষ্টিগুণ নেই। সেলুলোজের কাজটা দেখো, উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং ভার বহন করে।
সেলুলোজের ব্যবহারে আসো। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। সেলুলোজ দিয়ে তন্তু তৈরি করা হয়, যা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল। তন্তু মানে সুতা, ফাইবার। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি এসিটেট ফটোগ্রাফিক শিল্পে ব্যবহার করা হয়। ওই যে পরে ব্যাখ্যাটা আছে দেখো, ফিল্টার পেপার তৈরিতে আর কি, টিস্যু পেপার তৈরিতে, ফটোগ্রাফিক ফিল্ম, প্যাকেজিং এর দ্রব্যসমূহ সেলুলোজ দিয়ে তৈরি হয়। নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে থাকে। কাঠখেকো কীটপতঙ্গের পৌষ্টিক নালীতে বসবাসকারী এক ধরনের পরজীবী সেলুলোজ নামক এনজাইম মিশ্রিত করে কাঠ হজমে সাহায্য করে। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটা তোমাদের কেমিস্ট্রি বইয়ে আছে, ব্যাখ্যাটা জেনে নিবা। ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে, গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, আমি দিব, শিখে নিবা। স্তন্যপায়ী প্রাণীর পরিপাক তন্ত্রে সেলুলোজ হজমকারী এনজাইম তৈরি হয় না। তৃণভোজী স্তন্যপায়ী যেমন গরু, ছাগল, মহিষ, হরিণ ইত্যাদির পরিপাক তন্ত্রে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে, যারা সেলুলোজ হজমকারী এনজাইম সেলুলোজ উৎপাদন করে। সেলুলোজে বিদ্যমান বিটা-1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা ব্যাখ্যা আগে দিয়েছি, ভেঙে সেলুলোজকে হজমে সাহায্য করে। মানুষের পরিপাকতন্ত্রে এ ধরনের কোনো মিথজীবী ব্যাকটেরিয়া না থাকায় মানুষ সেলুলোজ হজম করতে পারে না। মিথজীবী সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, ব্যাখ্যাটা পরে দিচ্ছি। কিন্তু মানুষের খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাদ্য থাকা দরকার, কেননা সেলুলোজ মল উৎপাদনের জন্য প্রয়োজনীয়। মিথজীবী ব্যাকটেরিয়া হলো এমন ব্যাকটেরিয়া যেটা মানুষের ক্ষতি করবে না, বরং উপকার করবে, আবার মানুষের দেহ থেকেও সে উপকৃত হবে। এই ধরনের যে রিলেশনশিপ, এটাই হলো সিম্বায়োসিস, এবং জীবগুলো হলো সিম্বাউন্ড। আর প্রক্রিয়াটিকে বলা হয়, ওই যে সিম্বায়োসিস বলেছি, বাংলায় মিথজীবিতা। দুটি জীব পরস্পর ঘনিষ্ঠ সাহচর্যে অবস্থান করবে, ঘনিষ্ঠ সান্নিধ্যে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, বরং উভয়ের অর্থাৎ একে অপরের উপকার সাধন করবে। এই রিলেশনশিপটাই হলো মিথজীবিতা। এই রিলেশনশিপটাই হলো মিথজীবিতা। পরে আসি, স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য দেখো। পার্থক্য বিষয়ে প্রথমে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে দুটি মনোস্যাকারাইড যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেটি হলো গ্লাইকোসাইডিক বন্ধন। স্টার্চ অণুতে প্রায় 1200 থেকে 6000 গ্লুকোজ একক আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। সেলুলোজের ক্ষেত্রে দেখো, সেলুলোজে প্রায় 300 থেকে 3000 গ্লুকোজ একক কি করে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এগুলো মনে রাখবা। গ্লুকোজের পরিমাণ কত, এটা মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। স্টার্চ দেখো 1200 থেকে 6000 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। সেলুলোজের ক্ষেত্রে 300 থেকে 3000 গ্লুকোজ একক বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। পলিমারে দেখো, এটি হলো আলফা ডি গ্লুকোজ পলিমার, আর সেলুলোজটা হলো বিটা ডি গ্লুকোজ পলিমার। আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ ব্যাখ্যা কিন্তু আগেই দিয়েছি। ডি গ্লুকোজ বলেছিলাম 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ, ডানে থাকলে ডি গ্লুকোজ, বামে থাকলে এল গ্লুকোজ। ডি মানে ডেক্সট্রো রোটেটরি, ডানাবর্তী, আর এল মানে হচ্ছে লেভো রোটেটরি, অর্থাৎ বাম আবর্তী, বাম ঘূর্ণি। আচ্ছা যাক, ওই যে আলফা বিটার কথাটা আগে বলেছি, তারপরে যদি শুনতে চাও আরেকবার বলি। যখন গ্লুকোজের 1 নম্বর এবং 5 নম্বর কার্বন পরস্পর কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয়। এই অক্সিজেন ব্রিজ তৈরি হওয়ার কারণে 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলকটা 1 নম্বর কার্বনে চলে যায়। সেই 1 নম্বর কার্বনে যাওয়ার পর সেই হাইড্রোক্সিল মূলকটা 1 নম্বর কার্বনের ডানে বসছে নাকি বামে বসছে, সেটার উপর ডিপেন্ড করেই আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। ডানে হলে আলফা, বামে হলে বিটা। আগের ক্লাসগুলো দেখবা, তবেই বুঝতে পারবা। পলিমারের গঠনে আসো। স্টার্চ অণু শাখান্বিত গ্লুকোজ পলিমার। শাখান্বিত মানে কি? শাখা প্রশাখা আছে। আবার সেলুলোজ অনেকগুলো মনোস্যাকারাইড আছে, বাট কোনো পার্শ্ব শিকল নেই। সরল শিকল পলিমার, সরল শিকল পলিমার, সোজা একটা লম্বা চেইন। কিন্তু স্টার্চে শুধু লম্বা চেইন না, তার থেকে শাখা প্রশাখাও থাকবে। সঞ্চিত খাদ্যের ক্ষেত্রে দেখো, উদ্ভিদ দেহে এটি সঞ্চিত খাদ্য হিসেবে থাকে।
সেলুলোজ এটা উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান হিসেবে থাকে। বর্ণ দেখো, আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ ধারণ করে, বাট সেলুলোজ আয়োডিনের সাথে বিক্রিয়া করে কোনো প্রকার বর্ণ প্রদান করে না। হজম করতে পারে কারা? স্টার্চ গরু ছাগল মানুষ হজম করতে পারে, বাট সেলুলোজ গরু ছাগল হজম করতে পারলেও মানুষ তা পারে না, কারণ মানুষের সেলুলোজ এনজাইম থাকে না। আসি এবার গ্লাইকোজেন নিয়ে কথা বলছি। গ্লাইকোজেনের ক্ষেত্রে দেখো, গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও সায়ানোব্যাকটেরিয়া মানে ব্লু গ্রিন আলজি, নীলাভ সবুজ শৈবাল ও কতিপয় ছত্রাক ইস্টের ক্ষেত্রে, যার সায়েন্টিফিক নেম স্যাকারোমাইসিস সার্ভিসি, সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে, জমা থাকে সঞ্চিত খাদ্য উপাদান হিসেবে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ। অ্যামাইলোপ্যাকটিডের মতো এর অনুশৃঙ্খল ও শাখান্বিতের শাখা প্রশাখা আছে। আলফা 1,6 লিঙ্কেজের মাধ্যমে শাখার সৃষ্টি হয়। প্রতি শাখায় সাধারণত 10 থেকে 20টি গ্লুকোজ অণু থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল আলফা ডি গ্লুকোজ অণু পাওয়া যায়। এর আণবিক সংকেত C6H10O5। প্রাণীদেহের যকৃত মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, যা প্রয়োজনে গ্লুকোজে পরিণত হয়ে কার্বন শক্তি সরবরাহ করে। এই জন্য গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ বলে। দেখো গ্লাইকোজেন অণুর একাংশ, যে আলফা দেখো 1,4 লিঙ্কেজ 1,4, এই যে মনে করো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা যদি 1 নম্বর হয়, এটা কয় নম্বর? এই যে এটা 1 নম্বর কার্বন, 1 2 3 4। ব্রিজটা তৈরি হয় মূলত 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের মধ্যে। এই যে অক্সিজেন ব্রিজটা তৈরি হয় মূলত এই যে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের মধ্যে। তাহলে এটা যে অক্সিজেন ব্রিজ হয়, এটা 1 নম্বর কার্বন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা 4। এটা যে অক্সিজেন ব্রিজ হয়, এটা 1, এই যে 1 এবং 4, 1 এবং 4, এই যে 1 এবং 4, এইভাবে বন্ধনটা তৈরি হয়। বুঝতে পেরেছো? এইখানে 1 এবং 4 এই বন্ধনটা তৈরি হয়েছে। আসো, গ্লাইকোজেনের ধর্ম। গ্লাইকোজেন পানিতে আংশিক দ্রবণীয়, এটি সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। আয়োডিন দ্রবণ প্রয়োগে লালচে বেগুনি বর্ণ ধারণ করে। ঠান্ডা পানিতে এটি কলয়েড সাসপেনশন তৈরি করে। তাপ দিলে এর লাল বর্ণ চলে যায়। সাসপেনশনটা কি? কলয়েড কথাটার অর্থ কি? কলয়েড, কলয়েডাল শব্দটা তোমাদের শোনার কথা। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। মনে করো, এটা তোমাদের বোঝার সুবিধার্থে বলছি। মনে করো কিছু ময়দা নাও, সেই ময়দার মধ্যে তুমি পানি দাও, পানিটা কি হবে? অ্যাবজর্ব হবে। ময়দা কর্তৃক পানিটা অ্যাবজর্ব হবে, অর্থাৎ এই ময়দার এই ক্যাপাবিলিটি আছে পানিটাকে সে অ্যাবজর্ব করতে পারছে, শোষণ করতে পারছে, চুষে নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের যে সকল পদার্থ মানে মানে হাইড্রোফিলিক, পানিপ্রিয় পদার্থ, পানিপ্রিয় পদার্থগুলোকেই বলা হয় কলয়েডাল সাবস্টেন্স। পানিপ্রিয় পদার্থগুলোকেই বলা হয় কলয়েডাল সাবস্টেন্স। যে সকল পদার্থ পানিটাকে রিসিভ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, তারাই কলয়েডাল সাবস্টেন্স। তাহলে ওই পদার্থটা এবং পানি দুটো মিলে যে দ্রবণটা তৈরি হবে সেটাই সাসপেনশন, সেটাই সাসপেনশন। আশা করি বুঝতে পেরেছো। ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফিরে আসে, আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটোজ আর পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আলফা ডি গ্লুকোজন প্রদান করে। গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজন সৃষ্টি করে। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা যে খাবার খাচ্ছি, অতিরিক্ত শর্করা যেটা, সেটা প্রাণীকোষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, আমাদের বলতে প্রাণীর কথা বলছি, লিভারে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে। তোমার বডিতে তুমি যখন ফাস্টিং এ থাকো, রোজা রাখো, তখন যদি কোনো কারণে তোমার শরীরে রক্তে কার্বোহাইড্রেট শর্করার পরিমাণ কমে যায়, তবে লিভারে জমে থাকা সেই গ্লাইকোজেনটাকে ভেঙে, এই কাজটা করে গ্লুকাগন, গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করতে সহায়তা করে। গ্লাইকোজেনের ব্যবহার দেখো, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়। যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত করে, এটি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। কাজ দেখো, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেটের প্রকারভেদ দেখো। বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট দু প্রকার। কার্বোহাইড্রেট কয় প্রকার? দু প্রকার। এখানে দুটো আকার পড়ে গেছে, একটি আকার হবে, খেয়াল করো।
রিডিউসিং সুগার বা বিজারক শর্করার ব্যাখ্যাগুলো আগে অনেকবার দিয়েছি বিভিন্ন ক্লাসগুলোতে। সেল কেমিস্ট্রি থেকে যে ক্লাসগুলো পড়িয়েছে সেখানে হয়তো এগুলো পেয়েছো। রিডিউসিং সুগার কি, এটা পরীক্ষায় প্রশ্ন হবে। যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড, এই যেটা অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলক, এই যে ডিজনিস কিটোন গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ প্রভৃতি। এরা বেনেডিক্ট দ্রবণ ও ফলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়। নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা বলে, যেমন সুক্রোজ, ট্রিহালোজ, পলিস্যাকারাইড প্রভৃতি। সুক্রোজ আলফা ডি গ্লুকোজ এর 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল এবং বিটা ডি ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের হাইড্রক্সিল থেকে এক অণু পানি অপসারিত হয়ে একটি অক্সিজেন ব্রিজ তৈরি হয়। এর ফলে এদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না। এদেরকে প্রাথমিক অবস্থায় আদ্র বিশ্লেষণের প্রয়োজন হয়, এরপর অন্য যৌগকে বিজারিত করতে পারে। এই বিষয়গুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে লেকচারগুলোতে ক্লিয়ার করছি, সেগুলো পরে নিবা, এখানে আমি আর বলতে চাচ্ছি না। হেমিসেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং প্যাকটিন পদার্থ ব্যতীত অন্যান্য পলিস্যাকারাইডকে হেমিসেলুলোজ বলে, যেমন গ্লুকান, চাইলান ইত্যাদি। কাইটিন এটি নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। এটি বিশ্বে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি। ছত্রাকের কোষ প্রাচীর এবং কাঁকড়া, লবিস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা পরীক্ষায় প্রশ্ন হয়। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস দেখো, মূল গঠনে রাসায়নিক পরিবর্তন বা কোনো কার্যকর গ্রুপ যুক্ত হয়ে কিছু নতুন ধরনের কার্বোহাইড্রেটের উদ্ভব হয়। এরা হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। ফ্রুক্টোজের হাইড্রক্সিল গ্রুপের সাথে ফসফেট যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, সুগার ফসফেট বলতে পারে, হয়ে থাকে, যা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ঘটে থাকে। হাইড্রক্সিল গ্রুপ অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন হয়ে থাকে। তরুণাস্থির প্রধান দ্রব্য গ্যালাক্টোসামিন, এটা একটা এমসিকিউ, আমি তাই রেড মার্ক করেছি। গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করা কাইটিন, যা পতঙ্গ, কাঁকড়া, লবিস্টার এবং ছত্রাক কোষ প্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড। কাইটিন পৃথিবীতে প্রচুর পরিমাণে থাকা দ্রব্যের একটি। এই পৃথিবীতে বানানটা একটু তোমরা ঠিক করে নিবা, এটা রফলা হয়ে গেছে, এটা রিকার হবে। যাই হোক, পরের ক্লাস স্লাইডে আসি। দেখো, জীবদেহে শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকা। জীবদেহে শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। শর্করা শর্করা জারিত হয়ে যে শক্তি সরবরাহ করে তা বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন শৈবাল ও উদ্ভিদ দেহে স্টার্চ, ইনুলিন ইত্যাদি হিসেবে শর্করা সঞ্চিত থাকে। তাহলে ইনুলিনটা কি? শর্করা। উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান শুষ্ক ওজনের 50 থেকে 80% হিসেবে উপস্থিত থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি পদার্থ কোষ প্রাচীরের প্রধান উপাদান। প্রাণী, ছত্রাক ও ব্যাকটেরিয়া গ্লাইকোজেন নামক শর্করা সঞ্চয় করে। অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড বিপাকে সাহায্য করে এবং শরীরে প্রোটিনের অভাব হলে শর্করা থেকে প্রোটিন সৃষ্টি হয় ও প্রোটিনের চাহিদা পূরণ হয়। শর্করা দেহে বাড়তি প্রোটিন যোগানের মাধ্যমে দেহ প্রস্তুত ও মেরামতের কাজে সাহায্য করে। আরএনএ ও ডিএনএ অপরিহার্য উপাদান হচ্ছে রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ নামক শর্করা। প্রাণীদেহে হাড়ের সন্ধিস্থলে, সন্ধিস্থল মানে জয়েন্ট যেখানে আছে, লুব্রিক্যান্ট মানে পিচ্ছিল পদার্থ, লুব্রিক্যান্ট বা পিচ্ছিল পদার্থ হিসেবে ভূমিকা পালন করে। এটিপি, এডিপি, জিটিপি, জিডিপি, এনএডি, এনএডিপি, এফএডি ইত্যাদি গুরুত্বপূর্ণ যৌগসমূহের গাঠনিক উপাদান হিসেবেও শর্করা গুরুত্বপূর্ণ। মানুষের 3টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের অনেক উপাদান শর্করা থেকেই পাওয়া যায়। সেলুলোজ জাতীয় শর্করা উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা দেয় এবং ভার বহন করে। এ পর্যন্তই শেষ করব। শেষ করার আগে হোমওয়ার্ক দিচ্ছি, স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য লিখো। মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? এখানে এবং এখানে এই যে এই বিন্দুটা হবে না, এইটা বাদ দিয়ে পড়বা। যাই হোক, এখানে শেষ করব। শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে এট হোম, রিড মোর এন্ড মোর,
টাইম উইল বি ইয়োর্স। আবারও থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।